একজন সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে কিভাবে একজন মানুষ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক মঞ্চে পৌঁছে যেতে পারে, কিভাবে বারবার প্রতিকূলতার মুখোমুখি হয়েও একজন নারী নিজের জায়গা তৈরি করে নিতে পারেন, আর কিভাবে সেই মানুষটাই পরে একটি বিশাল রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কোটি মানুষের আশা ভরসার প্রতীক হয়ে ওঠেন। আজ আমরা জানব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জীবন, তার শৈশব থেকে শুরু করে রাজনীতির শীর্ষে ওঠার পুরো পথ, যেখানে ইতিহাস আর বাস্তবতা মিলে গেছে একসাথে। একদম শুরুতে যদি ফিরে যাই তাহলে দেখা যায় মমতা ব্যানার্জির জন্ম হয় ৫ই জানুয়ারি ১৯৫৫ সালে কলকাতার এক সাধারণ বাঙালি পরিবারে। তার বাবার নাম ছিল প্রমিলেশ্বর ব্যানার্জি আর মায়ের নাম গায়ত্রী দেবী। পরিবারটি ছিল খুবই সাধারণ, অর্থনৈতিক দিক থেকে খুব বেশি সচ্ছল নয়, কিন্তু সেই পরিবারেই ছিল শিক্ষার প্রতি গভীর আগ্রহ আর মূল্যবোধের শক্ত ভিত্তি। ছোটবেলা থেকেই মমতার মধ্যে ছিল এক ধরনের আলাদা জেদ, আলাদা আত্মবিশ্বাস। তিনি খুবই ছোট বয়স থেকেই বুঝতেন যে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। শৈশবেই তিনি তার বাবাকে হারান। এই ঘটনাটা তার জীবনে গভীর প্রভাব ফেলে। পরিবারের দায়িত্ব অনেকটাই মায়ের ওপর চলে আসে, আর সেই সময় থেকেই মমতা ব্যানার্জি জীবনের কঠিন বাস্তবতাকে খুব কাছ থেকে দেখেন। কিন্তু তিনি ভেঙে পড়েননি, বরং পড়াশোনার দিকে নিজেকে আরও বেশি মনোযোগী করেন। তিনি কলকাতার জয়পুরিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেন। পাশাপাশি তিনি শিক্ষাজীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ড, ছাত্র রাজনীতি এবং সামাজিক আন্দোলনের সাথেও যুক্ত হন। এই সময়েই তার রাজনীতির প্রতি আগ্রহ ধীরে ধীরে তৈরি হতে শুরু করে। বলা যায়, ছাত্রজীবন থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছিলেন। তিনি খুব সহজে কোনো অন্যায় মেনে নিতে পারতেন না, আর এই মানসিকতাই পরে তার রাজনৈতিক জীবনের ভিত্তি হয়ে ওঠে। রাজনীতিতে তার প্রথম বড় প্রবেশ ঘটে ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে। খুব অল্প বয়সেই তিনি কংগ্রেসে যোগ দেন এবং ধীরে ধীরে সক্রিয় রাজনীতিতে উঠে আসেন। তার বক্তৃতা দেওয়ার ক্ষমতা, জনসংযোগ দক্ষতা এবং মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা খুব দ্রুত তাকে পরিচিত করে তোলে। তিনি খুব দ্রুতই কলকাতার রাজনৈতিক মহলে একটি পরিচিত মুখ হয়ে ওঠেন। ১৯৮৪ সালে তিনি প্রথমবার লোকসভা নির্বাচনে জয়লাভ করেন, দক্ষিণ কলকাতা কেন্দ্র থেকে। তখন থেকেই তার জাতীয় রাজনীতিতে প্রবেশ ঘটে। সেই সময় ভারতের রাজনীতিতে তিনি ছিলেন অন্যতম কনিষ্ঠ সাংসদদের একজন। এই জয় তার রাজনৈতিক জীবনের এক বড় মোড় পরিবর্তন করে দেয়। এরপর ধীরে ধীরে তিনি কেন্দ্রীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করতে থাকেন। তিনি রেল মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পান। একসময় তিনি ভারতের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব থাকাকালীন তিনি সাধারণ মানুষের জন্য অনেক নতুন ট্রেন, উন্নত পরিষেবা এবং যাত্রীবান্ধব কিছু পরিবর্তন আনেন, যার কারণে তিনি সাধারণ মানুষের কাছে আরও বেশি পরিচিত হয়ে ওঠেন। কিন্তু রাজনীতির পথ কখনোই সহজ ছিল না তার জন্য। কংগ্রেসের ভেতর থেকেই নানা মতভেদ, রাজনৈতিক মতপার্থক্য এবং নিজের আলাদা চিন্তাভাবনার কারণে তিনি ধীরে ধীরে একটি নতুন রাজনৈতিক পথ বেছে নেন। ১৯৯৮ সালে তিনি গঠন করেন তার নিজস্ব রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্ত ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড়, কারণ তখন অনেকেই মনে করেছিলেন এটি খুব কঠিন একটি সিদ্ধান্ত, কিন্তু তিনি নিজের বিশ্বাসে অটল ছিলেন। তৃণমূল কংগ্রেস গঠনের পর প্রথম দিকে রাজনৈতিক সংগ্রাম ছিল অত্যন্ত কঠিন। পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্টের শক্তিশালী শাসন ছিল। প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে তারা রাজ্য শাসন করছিল। এই অবস্থার বিরুদ্ধে লড়াই করা সহজ ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি ধীরে ধীরে মানুষের সাথে যুক্ত হতে শুরু করেন। বিশেষ করে কৃষক, শ্রমিক, ছাত্র এবং সাধারণ মধ্যবিত্ত মানুষের সমস্যাকে তিনি সামনে আনেন। ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে তার আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলন তার রাজনৈতিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে তিনি কৃষকদের জমি অধিগ্রহণের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন এবং এই আন্দোলন তাকে সাধারণ মানুষের কাছে এক সংগ্রামী নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করে। এই সময়ের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় পরিবর্তন আসে।
2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয়লাভ করে এবং মমতা ব্যানার্জি প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই জয় শুধু একটি রাজনৈতিক জয় ছিল না, এটি ছিল একটি দীর্ঘ আন্দোলনের ফলাফল। মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন সামাজিক প্রকল্প শুরু করেন, যেমন মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প, যা পরে আন্তর্জাতিক স্বীকৃতিও পায়। এছাড়াও স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, গ্রামীণ উন্নয়ন, রাস্তা নির্মাণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সব মিলিয়ে তিনি রাজ্যের প্রশাসনে বড় পরিবর্তন আনার চেষ্টা করেন। 2016 সালে আবারও তিনি ক্ষমতায় ফিরে আসেন এবং 2021 সালে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এই ধারাবাহিক জয় তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং জনগণের মধ্যে তার জনপ্রিয়তার প্রমাণ দেয়। তবে তার রাজনৈতিক জীবন শুধুমাত্র সাফল্যের গল্প নয়, এর মধ্যে রয়েছে নানা সমালোচনা, রাজনৈতিক সংঘাত, বিরোধী দলের সঙ্গে তীব্র মতপার্থক্য এবং বিভিন্ন সময় প্রশাসনিক চ্যালেঞ্জ। কিন্তু তিনি সবসময় নিজের অবস্থানে স্থির থেকেছেন এবং নিজস্ব রাজনৈতিক কৌশল অনুযায়ী এগিয়ে গেছেন। তার জীবনধারা অনেকটাই সাধারণ। তিনি সাধারণ মানুষের সাথে মিশতে ভালোবাসেন, সরাসরি মানুষের সমস্যার কথা শুনতে পছন্দ করেন। এই সরলতা এবং সরাসরি যোগাযোগ তাকে অন্য অনেক রাজনৈতিক নেতার থেকে আলাদা করে তুলেছে। আজকের দিনে দাঁড়িয়ে বলা যায়, মমতা ব্যানার্জি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একটি রাজনৈতিক আন্দোলনের প্রতীক। একজন নারী হিসেবে কঠিন রাজনৈতিক দুনিয়ায় নিজের জায়গা তৈরি করার এক অনন্য উদাহরণ। তার জীবন আমাদের শেখায় যে ইচ্ছাশক্তি, পরিশ্রম আর বিশ্বাস থাকলে কোনো বাধাই চূড়ান্ত নয়। শেষে যদি একবার ফিরে তাকাই, তাহলে দেখা যায় একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা একটি মেয়ে কিভাবে ইতিহাস তৈরি করতে পারে, কিভাবে মানুষের জন্য কাজ করতে করতে একটি রাজ্যের নেতৃত্বে পৌঁছানো যায়, আর কিভাবে প্রতিটি বাধাকে পেরিয়ে নিজের পথ তৈরি করা যায়। মমতা ব্যানার্জির জীবন ঠিক সেই গল্পই বলে, যা অনুপ্রেরণার মতো কাজ করে। আর এই গল্প এখানেই শেষ নয়, কারণ ইতিহাস কখনো থেমে থাকে না। সময়ের সাথে সাথে নতুন অধ্যায় যোগ হয়, নতুন চ্যালেঞ্জ আসে, আর সেই চ্যালেঞ্জের মধ্যেই তৈরি হয় নতুন ইতিহাস। তাই হয়তো আগামী দিনগুলোতেও আমরা তার জীবনের আরও নতুন অধ্যায় দেখব, আর সেই গল্পগুলো হয়তো একদিন আমরা আবার শুনব, নতুন করে, নতুন আলোয়।